আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নমস্কার, সুপ্রভাত। বুধ সকালে অনুষ্ঠানে সবাইকে স্বাগত। পুরো চিঠি অনেক অনেক এসে জমা হয়েছে আপনাদের কাছ থেকে, কারণ আমাদের ফেব্রুয়ারি মাসের বুধ সকালের অনুষ্ঠানে বিষয় যে ছিল উড়ো চিঠি। আজ যে শেষ পর্ব, তাই যত বেশি সম্ভব পড়ে ফেলার চেষ্টা করছি আপনাদের পাঠানো উড়ো চিঠি। প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি রবীন্দ্র কুমার হালদার, কৃষ্ণনগর, নদিয়া থেকে আমাদের লিখেছেন। আমি তোমাকে উড়ো চিঠির একটি সত্য গল্প বলছি। সেটাই আমার জীবনে পাওয়া প্রথম এবং শেষ উড়ো চিঠি। আপনি লিখেছেন 1972 সাল, আমার তখন বয়স 27। আমার সরকারি চাকরি 7 বছর। আমার বোনেদের বিয়ে হয়ে গিয়েছে। এবার আমার বিয়ের জন্য বাবা মা উঠে পড়ে লাগলেন। বাবার খুব পরিচিত ভ্রাতৃপ্রতিম এক ব্যক্তি ধরলেন তার একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। বাবা রাজি হলেন এবং প্রথমে আমাকে পাঠালেন মেয়ে এবং বাড়ি আর এলাকাটা দেখে আসার জন্য। মেয়ের চাকুরিরত বাবার সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গেই গেলাম মুর্শিদাবাদ জেলার এক অজগণ্ড গ্রামে, গঙ্গা পাড়ের মিঠো রাস্তা ধরে, প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, কারণ তখন ওখানে যানবাহন ছিল না। দেখলাম বেশ পরিপাটি পরিচ্ছন্ন কাঁচা বাড়ি, করগেটের ছাউনি। রাতে থাকবো না, তাই যথাযোগ্য আপ্যায়ন শেষে বিকেলবেলাতেই মেয়ে দেখার ব্যবস্থা হলো। 10ম শ্রেণী ছাত্রী, স্বাস্থ্যবতী, উজ্জ্বল শ্যামবর্ণা, ফ্রক পরে এসেছিল। আমি শাড়ি পরে আসতে বলায় তাই করল। আমি নাম জিজ্ঞেস করলাম এবং বাংলা ও ইংরেজিতে তার পুরো ঠিকানাটা লিখে দিতে বললাম। মেয়ের ঠাকুরমা এসে বেশ খানিকটা রঙ্গরসিকতা করলেন। আমার নাকটা টিপে ধরে হেসে হেসে বললেন, ওরে বাবা, এ তো দারোগা বাবুর মতো নাক, এ তো একেবারে শিকলে বেঁধে নিয়ে যাবে। বাড়িতে এসে সব বললাম। বাবা মেয়ের বাবাকে আমাদের বাড়িতে আসতে বললেন ফাইনাল কথাবার্তা বলার জন্য। মেয়ের বাবা এলেন, কিন্তু তার 2 দিন আগে একখানি উড়ো চিঠি এলো আমার নামে। তাতে লিখেছে, আমি বলছি, আপনি কি বিয়ে করার জন্য শহরের কোনো মেয়ে পাচ্ছেন না? এই অজগণ্ডগ্রামে আসছেন কেন? আমি অন্যখানে বাধা আছি, আমাকে ছেড়ে দিন। ইতি। খাওয়া দাওয়ার পরে মেয়ের বাবাকে দেখানো হলো চিঠি। উনি কিছু না বলে চিঠিখানি নিয়ে চলে গেলেন। জীবনের একমাত্র উড়ো চিঠিখানা আমি আজও ভুলতে পারিনি। লিখেছেন রবীন্দ্র কুমার হালদার, কৃষ্ণনগর, নদিয়া থেকে। শম্পা মান্নার লেখা এসেছে সেলিমপুর লেন, ঢাকুরিয়া থেকে। একটা উড়ো চিঠির প্রতিলিপি পাঠালাম হিমালয় তোমাকে। পূজনীয় পরম পিতা হিমালয়, প্রথমেই আপনি ও মা মেনকা আমার প্রণাম নেবেন। মার্তিনেকে কয়েকটা দিন আপনার কাছে থেকে আপনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। বরফের মুকুট পরে কি অপূর্ব দেখাচ্ছিল আপনাকে। দেখলাম আপনার শরীর জুড়ে মানুষের কি ভীষণ রকম দাপাদাপি। সড়ক ছেড়ে বর্তমানে আপনার বুক চিড়ে রেললাইনও চলেছে দেখলাম। মানুষের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য আপনার শরীরের চামড়ায় লেপ্টে আছে। কি ভয়ঙ্কর অবস্থা। আপনি সত্যিই পিতা, তাই বোধহয় এত অত্যাচার সহ্য করেও স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আপনার মাথার তাজ থেকে সকাল বিকাল অপূর্ব এক সোনালী জ্যোতি বের হয়। আপনার সেই জ্যোতির্ময় রূপমুগ্ধ আমি আপনার কাছে বারংবার ছুটে যাই। পূর্ণিমার রাতে কেমন করে পরি নামান তাও দেখেছি। আপনার সুস্থ জীবন কামনা করি। আমাদের যেন শুভ বুদ্ধির উদয় হয়, আপনাকে যেন সর্বদা রক্ষা করতে পারি, এই আশীর্বাদ করবেন আমাদের। বসন্ত বাতাসে এ চিঠি উড়িয়ে দিলাম। নমস্কারান্তে, আপনার গুণমুগ্ধ সন্তান শম্পা মান্না, সেলিমপুর লেন, ঢাকুরিয়া। মোনালিসা পাহাড়ি লিখেছেন মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। তখন আমি ক্লাস 11। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে পড়তে বসেছি। বায়োলজি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হাতে এলো সুন্দর করে আলপনা আঁকা বর্ডার দেওয়া একটি খাম। ওপরে যত্ন করে
একটি লাল গোলাপ আঁকা, ভেতরে ভাঁজ করা একটি কাগজ আছে। আমি তো অবাক, রীতিমতো হতবাক। কে দিল এই চিঠি? মনে মনে ভাবতে লাগলাম, আর বুকের ভেতর হাতুড়ে পেটার শব্দ হতে লাগল। অদূরে আমার মা বসে আছেন। আমি শুধুই ভাবছি, মা হয়তো আমার মুখ দেখে আমার মনের কথা সব বুঝে নিচ্ছেন। আমাকে অন্যমনস্ক দেখে মা জিজ্ঞেস করলেন, কি হলো, পড়ছিস না যে? অথচ ভয়ে, শঙ্কায়, লজ্জায় আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যদি মা জানতে পেরে যান, যদি সবাই জানতে পেরে যায় কেউ আমাকে চিঠি দিয়েছে। এইসব ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে সন্ধে। আমার মন উসখুস করছে, কখন চিঠিখানি খুলে দেখব। অথচ বাড়িতে চিঠি খুলে পড়ার মতো সাহস হচ্ছে না। আবার স্কুলেও এতজনের মাঝখানে দেখতে পারবো না। এদিকে তীব্র আকাঙ্ক্ষা, ভিতরে কি আছে দেখার। এমনি ভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন সময় হলো চিঠিটি দেখার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। বসন্তের একগুচ্ছ লাল পলাশের শুভেচ্ছা জানিয়ে বলি, তুমি ছাড়া আমার এই জীবন ধূসর বিবর্ণ। যদি আমার জীবন রাঙাতে চাও তবে সাড়া দিও। না, কোনো নাম ঠিকানা নেই। অদ্ভুত ঘুরে ছিলাম কিছুদিন। এত সুন্দর সুন্দর কথার সঠিক মানে তখন বুঝিনি। শুধু কে যেন কথার জাদু দিয়ে আমাকে মাতাল করে দিয়েছিল। কিন্তু কে সে কিছুতেই বুঝতে পারি না। কতজনের মুখ মনে আসে। ক্লাসের সহপাঠী অসীম যে আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, টিউশনের ছাত্র নিখিলেশ যে একদিন আমার বান্ধবীকে বলেছিল আমার চোখ দুটো নাকি হরিণীর মতো টানা টানা, আর ক্লাস 12-এর মৈনাকদা যে যেচে আমার সঙ্গে আলাপ করেছিল। কিন্তু সত্যি যে সে কে ছিল তা আজও আমার অজানা। অথচ সেই উড়ো চিঠির ঘোর আমাকে কত রাত ঘুমোতে দেয়নি। কত বাঁধ ভাঙা চোখের জলে ভাসিয়েছি আমি ওই চিঠির প্রতিটি অক্ষর। এই উড়ো চিঠি আমার কিশোরী হৃদয়ে প্রেমের জোয়ার তুলে দেওয়া এক রঙিন দলিল। লিখেছেন মোনালিসা পাহাড়ি, মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সাধনা মজুমদারের লেখা পড়ব বরানগর ডানলপ থেকে এসেছে। একটা উড়ো চিঠি নবদম্পতির জীবনের সুন্দর দিকগুলো কেমন খড়কুটোর মতো নিমেষে উড়িয়ে দিতে পারে, সেই অভিজ্ঞতার কাহিনী জানাই তোমার আসরে। সালটা ছিল 1993। বিজ্ঞাপন দেখে পাত্রী পছন্দ করে আমার ছোট ঠাকুরপোর যদিদং হৃদয়ং মম মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিবাহ সুসম্পন্ন হল। তদস্তু হৃদয়ং তব। যথারীতি ওদের দিরাগমন ও মধুচন্দ্রিমা যাপন হল বেশ আনন্দেই। অশান্তির প্রবল ঢেউ আছড়ে পড়ল ওদের বিয়ের ঠিক 6 মাস পরে। হঠাৎ একদিন নববধূ একটা চিঠি আমার হাতে দিয়ে বলল, আমি বাপের বাড়ি চললাম দিদি। আমি খামটার উপর দৃষ্টিপাত করে দেখি চিঠিটা ঠাকুরপোর নামেই এসেছে। খামের পিছনে লেখা মোস্ট কনফিডেন্সিয়াল অ্যান্ড প্রাইভেট। মুখ খোলা খামের ভেতর লেখা, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। তোমার চিঠি পড়ে বুঝেছি ইতি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, অনামিকা। ইতিমধ্যে ঠাকুরপো ছুটে এসে বলল, সব ষড়যন্ত্র বৌদি, সব ষড়যন্ত্র। আমি অনামিকা নামে কাউকে চিনিই না। আমি নববধূকে বললাম, আমার লাজুক ঠাকুরপো এমনটা করতেই পারে না। ওই ঘটনার মাসখানেক পরে আবারও একটা উড়ো চিঠি এলো ঠাকুরপোর নামে। সেখানে লেখা, নববধূর সঙ্গে তোমার বিশ্বাস ও ভালোবাসার বন্ধন কতটা দৃঢ় হল তা নিরূপণ করতেই রসিকতার ছলে চিঠিটা লিখেছিলাম। ইতি উড়ো চিঠির প্রেরক। উড়ো চিঠির প্রেরককে আজও আবিষ্কার করতে পারিনি, তবে দ্বিতীয় উড়ো চিঠিটা ওদের ভাঙা সম্পর্ককে জুড়ে দিয়েছিল। লিখেছেন সাধনা মজুমদার, বরানগর ডানলপ থেকে। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। লিখেছেন মিজানুর রহমান, আথুয়া, খৌরাটি, মুর্শিদাবাদ থেকে। সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলা লেন, হুগলি। অলকা নাগ, হাটকীর্তিনগর, পূর্ব বর্ধমান। ভগবতী চরণ দত্ত, দত্তপাড়া, রাখালকুঠির। অলকা অধিকারী, ছোট বৈনান, পূর্ব বর্ধমান। অন্বেষা সরঙ্গা, পূর্ব বর্ধমান।
সোমা রায়, জারা, পশ্চিম মেদিনীপুর, সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর, পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান থেকে লিখেছেন। আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই। এবারে ডাকযোগে আসা চিঠি লিখেছেন অজিত কুমার চক্রবর্তী, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। অতনু পড়ে পঞ্চম বৎসরে, 5th ইয়ার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বাড়ি থেকে হেঁটে গিয়ে ওঠে বাসে, সেখান থেকে ট্রেনে বর্ধমান স্টেশনে। বাড়ি থেকে বাস স্টপ 5 মিনিটের পথ। সেই পথেই হনহন করে হেঁটে চলেছে বাস ধরবার জন্য। রাস্তার ধারে বাড়ি কুমুদের, মানে কুমুদিনীর। হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে কি একটা জিনিস অতনু শার্টের পকেটে ঢুকিয়ে দিয়ে দ্রুত পায়ে বাড়িতে ঢুকে পড়ল কুমুদিনী। অতি ব্যস্ত অতনু সেদিকে না তাকিয়ে দ্রুত গতিতে গিয়ে বাসে উঠল। সেখান থেকে গিয়ে ট্রেনে উঠে নিজের সিটে বসে হাঁপ ছাড়ল। এইবার কুমুর দেওয়া পকেটের জিনিসটা দেখল একটা চিরকুট। লেখা আছে, আমি মা বাবার একমাত্র মেয়ে, সবাই আমাকে সুন্দরীই বলে। তুমি কি ভাবো জানি না, তোমাকে আমার পছন্দ, তোমাকে আমি চাই, নইলে বাঁচব না। এ কি, মুখ চেনা থাকলেও সেরকম কোনো মেলামেশা তো ছিল না। দারিদ্র ক্লিষ্ট জীবনে সংসার বাঁচানোর তাগিদে পড়াশুনোতেই 100% মনোনিবেশ করে চলেছে সে। প্রেম ভালোবাসার চিন্তা বিন্দুমাত্র মাথায় ছিল না। বিস্ময় কাটতে না কাটতে আবারও বিস্ময়। সেই দিন রাত্রে কুমুদিনীর মা ও কাকিমা এক মালসা মিষ্টি নিয়ে বাড়িতে এসে হাজির। মেয়ে অতনুকে বড় ভালোবাসে। তাদের মেয়েটিকে যদি বধূ করে ঘরে আনেন বড় ভালো হয়। অতনুর বাবা সঙ্গতভাবেই বলেন, ঠিক আছে, ছেলেটা তো পড়াশুনো করছে, যথাসময়ে আমরা আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা করব। বিষণ্ণ মনে বাড়ি ফিরল দুজনে। সব শুনে মেয়ে ঝিমিয়ে পড়ল। সে রাত্রে খাওয়া দাওয়া না করে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। শেষ বিষয়টি ছিল বড় মর্মান্তিক। বহু কষ্টে কুমুর ঘুম এলো ভোরের দিকে। সে দেখল অতনু এসেছে। বলছে, চিরকুট দেবার কি প্রয়োজন ছিল? আমিও তো তোমাকে ভালোবাসি, একবার তো মুখ ফুটে বললেই হয়ে যেত। ঠিক এমন সময় সূঁচ ফোটানোর ব্যথা লাগলো কুমুর পায়ে। সরু একটা সাপ মশারির ফাঁক দিয়ে চলে গেল। কুমু জ্ঞান হারালো। হাসপাতাল থেকে সে আর বাড়ি ফিরল না। না ফেরার দেশে গিয়ে স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়ে গেল সে। লিখেছেন অজিত কুমার চক্রবর্তী, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। বিশ্বনাথ কুণ্ডুর লেখা পড়ব আটপুর বাজার, হুগলি থেকে এসেছে। উড়ো চিঠি বিষয়ে প্রায় 35 বছর আগের একটি ঘটনার কথা মনে পড়ে গেল। আমরা 5 বন্ধুর মধ্যে তখন 4 বন্ধুরই বিয়ে হয়ে গেছে। বাকি এক বন্ধু, নাম তার শম্ভু, সে কিছুতেই বিয়ে করতে রাজি নয়। আমরা 4 বন্ধু বললাম, ঠিক আছে, বিয়ে না করিস না করবি, একদিন আমাদের মাংস ভাত খাইয়ে দে। কৃপণ বন্ধু খরচের ভয়ে তাতেও রাজি নয়। অগত্যা আমরা গোপনে যুক্তি করে উড়ো চিঠির শরণাপন্ন হলাম। তখনকার দিনে ফোন ছিল না, চিঠি একমাত্র ভরসা। আমরা একটা চিঠি লিখে অন্যত্র একটি পোস্ট অফিসের ডাক বাক্সে দিয়ে এলাম। যথারীতি সেই চিঠি 7-8 দিন পরে স্থানীয় পিয়ন এসে শম্ভুর হাতে দিয়ে গেলেন। একদিন শম্ভু বলল, একটু চিন্তায় আছি রে, আমার বড় জামাইবাবু আমার বিয়ের জন্য একটু মেয়ে দেখেছে বলে একটি চিঠি দিয়েছে। আরও লিখেছে, সামনে 15 তারিখ রবিবার মেয়েপক্ষ সকালের দিকে 4-5 জন আমাদের ঘরবাড়ি দেখতে আসবে। তাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলেছে। কি করা যায় বলতো? আমরা বললাম, জামাইবাবু যখন নিয়ে আসছে তখন তো তুই আর না বলতে পারবি না। দুপুরের রান্না, ভাত, শাক চচ্চড়ি, আলু বেগুন ভাজা, খাসির মাংস, চাটনি, ব্যাস এটুকু করলেই হয়ে যাবে। যথাদিনে ওই সব পদগুলো রান্না করে এবার অপেক্ষা। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, জামাইবাবুর দেখা নেই। তখন বন্ধু বলল, এত টাকা খরচ করে রান্না করা হলো, কিন্তু দেখ কেউ এলো না। এবার এইসব খাবারের কি হবে? তোরাই বরং আমার বাড়িতে রাতে এসে খেয়ে দিয়ে যাস। আমরা মুখের হাসি চেপে রেখে সেদিন পেট পুড়ে খেয়েছিলাম। পরে অবশ্য উড়ো চিঠির কথা প্রকাশও করে দিয়েছিলাম। লিখেছেন বিশ্বনাথ কুণ্ডু, আটপুর বাজার, হুগলি থেকে। সুবীর কুমার তালিদ, পূর্ব বর্ধমান থেকে আপনার লেখা এসেছে। কথায় আছে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, তাহলে আজীবন পস্তাতে হয়। এমনটাই ঘটেছিল দীপঙ্করের সঙ্গে। মধ্য মেধার যুবকটি একটি স্কুলে করণিক পদে ইন্টারভিউতে কৃতকার্য হয়।
বিশ্বস্ত সূত্রে সে জানতে পারে প্যানেলে তার নাম সবার আগে, চাকরি তার হবেই। তখন থেকেই তার ভাবনার জগতে অনেক কিছু আসা যাওয়া শুরু করে। বাড়ি থেকে তার স্কুল যাওয়া আসা সম্ভব হবে না, কর্মস্থলের কাছাকাছি বাড়ি ভাড়া নেবে, বাড়িতে রান্নার কাজ টুকিটাকি শিখতে হবে। মায়ের ইচ্ছা ছেলে কদিন হাত পুড়িয়ে ভাত রেঁধে কাজে যাবে, তার বিয়ে দিয়ে দেবেন। চাকরির খবর রাষ্ট্র হতে সময় লাগে না। বিবাহযোগ্যা কন্যার বাবার আসা যাওয়া শুরু হয় এবেলা ও বেলা। বাড়িতে একটা খুশির হাওয়া বইতে থাকে, কিন্তু অলক্ষ্যে হাসতে থাকেন বিধাতা। একটা উড়ো চিঠির দমকা হাওয়ায় তাদের সব আশা আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়ে। প্রেরকের নামহীন একটা চিঠি, যার ভিতর লেখা ছিল কয়েকটা লাইন: আপনার ছেলেকে এই স্কুলের চাকরিতে পাঠাবেন না, পাঠালে পরিণাম ভালো হবে না, মনে রাখবেন। স্বভাবভীরু দীপঙ্করের বাবা কিছুতেই ছেলেকে ছাড়বেন না, বলেন কাজ নেই ওখানে গিয়ে, আমি তোমাকে হারাতে পারবো না, তুমি সরকারি অফিসে যাতে চাকরি পাও তার চেষ্টা করো। বাবা মায়ের চিরবাধ্য দীপঙ্করের সেই চাকরিতে আর যাওয়া হয় না। নিয়োগপত্র আসে, পড়ে থাকে বাড়িতে। সুযোগ পায় উড়ো চিঠিদাতার আত্মীয়ের। এরপর দীপঙ্করের আর কোথাও চাকরি হয়নি, অনেক চেষ্টা করেও। সে এখন তার বাবার সামান্য কয়েক বিঘা জমি চাষ করে আর ছেলে পড়ায়। চাকরি হয়নি বলে প্রায় পাকা করে ফেলা মেয়ের বাবা অন্যত্র তার মেয়ের বিয়ে দেন। বেকার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করলেন না তিনি। অবিবাহিত দীপঙ্কর ভবিতব্যকে মেনে নিতে বাধ্য হয়। হায় রে উড়ো চিঠি, জবাব নেই তোমার। সুবীর কুমার ঘোষ লিখেছেন তালিত, পূর্ব বর্ধমান থেকে। নন্দিতা সিনহা শ্রীরামপুর, হুগলি থেকে এসেছে আপনার লেখা। কোনো আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীকে না জানিয়ে, বিশেষ কোনো খোঁজখবর না নিয়ে, শুধুমাত্র এক বন্ধুর কথায় বড় বাড়ির বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। আত্মীয় স্বজনদের মধ্যে গুনগুন, ফিসফাস, আমরা কেউ জানতেই পারলাম না কবে দেখতে এলো, কবে পাকা কথা হলো, কবে আশীর্বাদ হলো। আসলে পাত্র হচ্ছে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, পাছে লোকে ভাঙচি দেয় সেই ভয়ে আর পাঁচ কান করেনি। যাই হোক, বাড়ির প্রথম মেয়ের বিয়ে, হৈ হৈ করে চারদিক থেকে আত্মীয় স্বজন এসে হাজির। আইবুড়ো ভাতে ঠিক দুদিন আগে সেই বাড়ির লেটার বক্সে একটা চিঠি আবিষ্কার করলেন বাড়ির কর্তা, রাত্রিবেলায় সদরে তালা দিতে গিয়ে। সে চিঠি ফতুয়ার পকেটে পুরে ঘরে ঢুকে গিন্নিকে দেখাতেই তিনিও অবাক। ওমা, এই তো তুলসীতলায় পিদিম জ্বালতে গিয়েও আমি লেটার বাক্স খুলে দেখলাম কোনো চিঠি তো ছিল না। চিঠি হাতে নিয়ে এদিক ওদিক উল্টে কোনো প্রেরকের নাম পাওয়া গেল না। স্ট্যাম্প দেখেও উদ্ধার করা গেল না কোথা থেকে চিঠিটা এসেছে। রাত্রিরে ঘরদোর দিয়ে কর্তাগিন্নি সেই চিঠি পড়লেন। কোনো সহৃদয় ব্যক্তি জানিয়েছেন, যে জায়গায় কন্যার বিবাহ দিচ্ছেন অনুগ্রহ করে সেই বিবাহ বন্ধ করুন, ছেলে বদ্ধ উন্মাদ। কর্তা বলল, দেখেছ জ্ঞাতিদের হিংসে, এত ভালো বিয়ে হচ্ছে মেয়ের, তাদের সহ্য হবে কেন? যাগে, এ কথা আর পাঁচ কান করো না, এই উড়ো চিঠির কথা চেপে যাও। কিন্তু দেওয়ালেরও কান আছে। পরদিন সকালে কিভাবে যেন সারা বাড়িতে রটে গেল সেই কথা। কেউ বলল, আর একবার খোঁজ নেবে নাকি? কেউ বলল, আরে দূর, উড়ো চিঠির কথা কে শোনে। নির্দিষ্ট দিনে যথাসময় বিবাহ সুসম্পন্ন হল। পরের দিন কন্যা বিদায়ের পর্ব মিটলে মা বাবা আত্মীয় স্বজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রীতিভোজও মিটে গেল ভালোভাবে। কিন্তু অষ্টমঙ্গলায় মেয়ে জামাই আনতে গিয়ে দেখা যায় বাড়িতে হুলুস্থুলু কাণ্ড। জামাই সত্যি পাগল। কড়া ডোজের ওষুধ খাইয়ে 4-5 দিন তাকে সুস্থ রাখা হয়েছিল, তারপর আবার শুরু হয়ে গেছে তার তাণ্ডব। বড় বাড়ির বড় মেয়ে সেই যে বাপের বাড়িতে ফিরে এলো, সারা জীবনে আর ফিরে গেল না। শুধু আফসোস করে গেল সবাই, সারা জীবন উড়ো চিঠিকে যদি একটু গুরুত্ব দিতাম আমরা। নন্দিতা সিনহা শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন। এই যে দুটি চিঠি আমরা পড়লাম, দুটো কিরকম বিপরীত ধর্মী। একটি উড়ো চিঠিকে গুরুত্ব দিয়ে জীবন কিরকম এলোমেলো হয়ে গেল, আর আরেকটি ক্ষেত্রে যদি উড়ো চিঠিকে একটু গুরুত্ব দেওয়া যেত তাহলে হয়তো ওই জীবনটা এরকম এলোমেলো হতো না। উড়ো চিঠি প্রসঙ্গে এবারে পড়ব পম্পা সরকারের লেখা, এসেছে আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। আমার ছোট কাকা বিয়ে বাড়ি থেকে ফিরলে গল্প শুনব, অপেক্ষা করছি। কাকা ফিরেই বললেন, একেবারে হাতে গরম খবর। আমি তো কৌতূহলে উদ্গ্রীব।
কাকা পকেট থেকে একখানি গোলাপি রঙের ভাঁজ করা কাগজ বের করলেন। তারপর গলা ঝেড়ে বলতে শুরু করলেন, প্রিয় পম্পা, তুমি আমার নীল আকাশের পাখি। হ্যাঁ, এ আবার কি? আমি উঁকে দিতেই কাকা কাগজ আড়াল করলেন। কাকা পড়ে চলেছেন একটি চিঠি, যে চিঠির ভাষায় প্রেমের বসন্ত একেবারে উথলে পড়ছে। মা রান্নাঘর থেকে চলে এসেছেন, বাবা পাশের ঘরে কাজ করতে করতে কান খাড়া করেছেন। আমার হৃৎপিণ্ডে একেবারে ধকধক করে কে যেন হাতুড়ির ঘা দিচ্ছে। এসব কি শুনছি? তখন আমার ক্লাস 9। আমার অজান্তে এমন প্রেমের চিঠি কে পাঠালো? চিঠি পড়া শেষ হলো। মা বাবা দুজনেই তখন আমার দিকে কটকট করে তাকাচ্ছেন। নিরুপায় আমার কান্না পাচ্ছে। আমি কিছু জানি না। কাকা তখন হেসে বললেন, তোর জানার কথাও নয়। বিয়ে বাড়ি থেকে হেঁটে ফিরছি, ফাঁকা রাস্তায় ভাঁজ করা এই গোলাপি রঙের কাগজটা পেলাম। ল্যাম্পপোস্টের আলোতে পড়ে দেখলাম প্রেমপত্র। কারুর পকেট থেকে পড়ে গেছে, সে টের পায়নি। কিন্তু কি আশ্চর্য, শেষ পর্যন্ত আমার নামেই লেখা। কাকা চিঠিটা খুলে সবার সামনে দেখালেন। না, নামটা পম্পা নয়, শম্পা। তার মানে? কাকা বললেন, পম্পা না পড়লে মজাটা জমতো কি? পম্পা সরকার লিখেছেন আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। ইপ্সিতা ঘোষ বিশ্বাসের লেখা পড়ব গরিফা, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে এসেছে। দুষ্টু মিষ্টি একটি ছেলে, বছর 5-এর, অংশু স্মিথ। মা বাবা কাজে বেরিয়ে গেলে দাদু, ঠাম্মি, পিসি, দাদাই, দিদান, মামা সবাই ওকে সামলে রাখে। এ হেন ছটফটে অংশুর মামা বাড়িতে পাখি বন্ধুগুলোর মধ্যে প্রিয় বন্ধু হনু। সদ্য পালক গজানো হনুকে মামা যখন বাড়িতে আনে তখন সে ভালো করে হাঁটতেও পারে না। মামার সঙ্গে অংশুও ড্রপারে করে দুধ খাইয়ে বড় করে হনুকে। কত কথা যে বলে অংশু, তার সঙ্গে সবুজ রঙা লাল টুকটুকে ঠোঁটের হনু তো অংশুর টিয়া পাখি ভাই। সকাল হলেই ডাকে, অংশু ওটো ওটো, অংশু ওটো ওটো। দিদাকে ডাকে, মা মা। অংশু গান গাইলে নেচে ওঠে সে। অংশুর জ্বর হলে মাথা নিচু করে বসে থাকে খাঁচায়। অংশু স্মিথ এখন ক্লাস 4। ইদানিং হনু খাঁচা কাটছিল খুব। একদিন উড়ে যেতেই অংশুর মা কোনো রকমে তার পিছনে ছুটে ওড়নায় জড়িয়ে নিয়ে এলো বাড়ি। আদর করে অংশু তাকে বোঝায়, এমন করিস না, আর তুই উড়ে গেলে আমার খুব মন খারাপ করবে। সেই হনু আজ 20 দিন হলো কোথায় উড়ে গেছে। বাড়িতে ওর মা মা ডাক শোনা যায়নি কতদিন। অংশু মন খারাপ করে দাদুর বাড়ির উঠোনে আম কাঁঠাল গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ডাকে, মারিয়ায় হনু, পেয়ারা কেটে দেব, খাবি তো হনু? মামাকে দিয়ে হনুর ছবি প্রিন্ট আউট করে ফোন নম্বর দিয়ে লিখেছিল চিঠি। কেউ দেখতে পেলেই যোগাযোগ করে যেন। সেই চিঠি পোস্টার করে পাড়ায় পাড়ায় লাগিয়েছে দাদুর সঙ্গে। চিঠি আটকেছে গাছের ডালে ডালে, ভাসিয়েছে পুকুরে। যদি তার এই ব্যাকুল করা উড়ো চিঠি দেখে ফিরে আসে হনু, ঘুম ভাঙিয়ে ঠিক ডাকবে, অংশু ওটো ওটো, অংশু। হনু নামের টিয়াটি আজও ফেরেনি ঘরে। পোস্টারের মতো উড়ো চিঠিগুলিও আস্তে আস্তে ফ্যাকাশে হচ্ছে। 2 দিন পরে কালবৈশাখীতে উড়ে যাবে ওগুলোও। বাতাসে ভেসে অংশুর ডাকও ফিরে আসবে উড়ো চিঠির মতোই। এবার তো ফিরে আয় হনু, আমি তোকে খুব মিস করছি রে। ইপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। গোপাল মজুমদারের লেখা পড়ব দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে এসেছে। পাড়ার সুমনাদি, দীপঙ্কর দা দুজনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী। পুজোর ছুটিতে ছোট্ট মেয়ে কাকলিকে নিয়ে দার্জিলিং বেড়াতে যায়। 1 সপ্তাহ দার্জিলিংয়ে কাটিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বর্ধমানগামী দার্জিলিং মেল ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সেদিন জলপাইগুড়ি স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়। ট্রেনে উঠতে গিয়ে প্রচণ্ড ভিড়ের চাপে মেয়ে কাকলি হারিয়ে গেল। শত খোঁজাখুঁজির পরেও কাকলিকে খুঁজে পাওয়া গেল না। দীপঙ্করদা ও সুমনাদি মেয়ের খোঁজে কাগজে মেয়ের ফটো দিয়ে ছবি ছাপানো থেকে কলকাতার লালবাজার পর্যন্ত পুলিশের বড় কর্তাদের কাছে আবেদন করে। শত চেষ্টার পরেও কাকলির কোনো খোঁজ পাওয়া গেল না। কয়েক মাস পরে দীপঙ্করদার বাড়িতে হাতে লেখা একটা উড়ো চিঠি আসে। তাতে লেখা ছিল, দার্জিলিংয়ের মিরিকের কাছে একটি বস্তিতে
এক লেপচার বাড়িতে আপনার মেয়ে আছে, আপনারা আসতে পারেন। চিঠিটি পেয়ে প্রথমে দীপঙ্কর দা ইতস্তত করলেও পরে পাড়ার কয়েকজনকে এবং পুলিশকে সঙ্গে নিয়ে মিরিকের সেই বস্তিতে উপস্থিত হন। সেখানে মেয়ে কাকলিকে খুঁজে পান। জলপাইগুড়ি স্টেশনের পাশেই একটি চায়ের দোকান আছে। সুমন কাকলিকে স্টেশনের বাইরে কাঁদতে দেখে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে। পরে কাগজে কাকলির ফটো এবং ফটোর নিচে ঠিকানা দেখে একজন বাঙালি বাবুকে চিঠি লিখে পাঠায়। একটা উড়ো চিঠি কাকলিকে তার বাবা মায়ের কাছে ফেরত আসতে সাহায্য করে। গোপাল মজুমদার লিখেছেন দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। উমা পালের লেখা পড়ব কৃষ্ণনগর, নদিয়া থেকে এসেছে। একদিন ছুটির দুপুরে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, এমন সময় পিয়ন কাকু আমার নাম ধরে ডাকলেন। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে সামনে যেতেই উনি বললেন, তোর নামে চিঠি এসেছে রে। খুব আনন্দে হাসি মুখে বিস্মিত হয়ে ভাবছি, হ্যাঁ, পিয়ন কাকুর ভুল হচ্ছে না তো কোথাও, আমাকে কি চিঠি লিখবে? কিন্তু সত্যি আমার নামে চিঠি। ওই মুহূর্তে ভাবতেও পারিনি। আমি তখন ক্লাস 5-এ পড়ি। পোস্টকার্ডের লেখাটা বাবা পড়লে আমার মনে পড়ে গেল 1 মাস আগে উত্তর পাড়ায় ইউথ সোসাইটি ক্লাবের আবৃত্তি প্রতিযোগিতায় আবৃত্তি করতে গিয়েছিলাম আমি। ওরা প্রতিযোগিতার ফলাফল চিঠির মাধ্যমে জানাবেন বলেছিলেন। জানলাম আমি সেই আবৃত্তি প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেছি। সামনের রবিবার সন্ধ্যায় আমাকে পুরস্কৃত করা হবে। আমি তো বেশ আনন্দিত পুরস্কার পাব বলে। ক্রমে রবিবার সন্ধ্যায় ইউথ সোসাইটি ক্লাবে বাবার হাত ধরে উপস্থিত হলে দেখা যায় সেখানে টাঙানো আবৃত্তি প্রতিযোগিতার ফলাফলের লিস্টে সম্পূর্ণভাবে আমার নাম নেই। সেখানে আছে উমা ভট্টাচার্য। কোথাও একটা ভুল হচ্ছে দেখে আমার বাবা সমস্ত ব্যাপারটা ওদের বলেন। ওরা জানায় একই বিভাগে আমার নামে 2টি মেয়ে ছিল, উমা ভট্টাচার্য আর উমা পাল। উমা ভট্টাচার্য নামের মেয়েটি পুরস্কার পেয়েছে, কিন্তু আমার কাছে উড়ো চিঠি যাওয়ায় ওরা লজ্জিত। যাই হোক, শেষ পর্যন্ত আমার বিষাদময় মুখে হাসি ফুটেছে। আমি সেদিন খালি হাতে বাড়ি ফিরিনি। পুরস্কার প্রাপ্তি হয়েছিল। উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছেন। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। লিখেছেন মেজানুর রহমান, আথুয়া, খৌরাটি, মুর্শিদাবাদ থেকে। সর্বমঙ্গলাগিরি, পশ্চিম মামুদপুর, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা। তরুণ কুমার সিংহ, দেবগ্রাম, নদিয়া। সঞ্জীবন রায়, মাসুন্দি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। নূপুর রানী পালিত, কদমতলা, হাওড়া। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া। বাবুল সরকার, দেবগ্রাম, নদিয়া। বিকাশ মণ্ডল, গ্রামবাদপুর, ডাকঘর, জৌগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। শেষ করার আগে মনে করাবো আমাদের আগামী মাস অর্থাৎ মার্চ মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়ে। রং বনাম সাদা কালো। দোলের দিকে সারা বছর তাকিয়ে থাকেন যারা, তাদের মধ্যে কেউ কেউ খুঁজেন নিজের সাদা কালো একটা ফটোগ্রাফ। সাদা ক্যানভাসে কালো রেখার আঁচড়ে যুগে যুগে ফুটে উঠেছে অসামান্য রেখাচিত্র। এদিকে স্বপ্নের রঙও নাকি সাদা কালো। এসব স্বীকার করে নিয়েও না মেনে উপায় নেই যে জনমানুষের সিংহভাগ রং পিয়াসী। চড়া আর কোমল শেড নিয়ে টানা হ্যাচড়া থাকলেও রং বাদ দিয়ে জীবনকে ভাবতে চান না নাগরিকরা। সাদা কালো কি তবে সাময়িক রিলিফ, নাকি ওটাই রোজনামচার আসল রং? কোন পক্ষে আপনি? লিখে পাঠান আমাদের মার্চ মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়ে রং বনাম সাদা কালো। চিঠি সীমিত রাখুন 200 শব্দে। পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITREEKATH, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।